প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার নাইমা শারমিন হক 1984 সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস ও গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একটি জটিল নাম বললাম যে ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। হ্যাঁ, তো এই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এটার মানে কি এবং এটি কেন হয়, কারণটি জানতে চাচ্ছি। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এই ইংরেজি শব্দ, তিনটে শব্দ মিলে যে ডিজিজটা হয়, এটা হয়তো অনেকেই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হিসেবে বুঝতে পারবেন না, যারা জেনারেল পিপল। তো তাদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো ধরনের কারণ ছাড়াই যদি অতিরিক্ত রক্ত ভাঙে প্রতি মাসে অথবা অনিয়মিতভাবে, সেটাকেই তখন আমরা বলি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। মানে এটা বোঝার উপায় কি? মানে কোনো কারণ ছাড়াই যে রক্ত ভাঙছে সেটি আসলে কেন হচ্ছে? এটা আমরা বিভিন্নভাবে বুঝতে পারি। যেমন একজন মহিলা, যে সে তো জানে তার পিরিয়ড কয়দিন থাকে, মাসিক কতদিন চলছে কিংবা কতদিন পরপর হয়, তার প্রতিদিন কয়টা করে প্যাড চেঞ্জ করতে হয়। পেশেন্ট এসে বলবে যে আপা আমার মনে হচ্ছে ব্লিডিং আমার বেশি হয়, আমার আগে 2 দিন 3 দিন থাকতো, এখন 5 দিন 7 দিন থাকে, আগে আমার 2-3টা প্যাড চেঞ্জ করলেই হতো, এখন আমার প্রতিদিন 5-7টা করে লাগছে। তো এটা হচ্ছে পেশেন্টের কমপ্লেইন থাকে। আর সাথে পেশেন্ট বলে যে আমার এখন কাহিল লাগে, খুব দুর্বল লাগে, আমার শ্বাসকষ্ট হয়, এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, পেশেন্ট রক্তশূন্য হয়ে যাচ্ছে। তখন দেখা যায় যে এই পেশেন্টগুলো অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে মেডিসিন স্পেশালিস্টদের কাছে ঘুরে আমাদের কাছে আসে, কারণ তাদের ওই রক্ত যাওয়াটা তাদের কাছে কোনো প্রবলেম মনে হয় না। তাদের কাছে মনে হয় আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার পালপিটেশন হচ্ছে, বুক ধরফর করতেছে, এই জিনিসগুলো তাদের কাছে অনেক বেশি, যে আমি কাজ করতে পারতেছি না। কারণ আমাদের মোস্ট অফ দ্য মানে আমাদের সোসাইটি অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম পেশেন্টরা থাকে হচ্ছে হাউসওয়াইফ। তারা এমন একটা সময়ে মেডিসিন স্পেশালিস্টদের কাছে যান যখন তারা ঘরের কাজ করতে পারে না, মানে যখন তার কাজকে হ্যাম্পার করে তখনই সে যাচ্ছে। বাট মেনস্ট্রুয়েশনটা, মান্থলি মেনস্ট্রুয়েশন তার জন্য রেগুলার একটা ব্যাপার। পরে ইনভেস্টিগেশন করতে দেখা যায় যে তার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই, ইভেন কি তার পেটের ভিতরে কোনো টিউমার, মানে জরায়ুতে কোনো টিউমার অথবা কোনো ইনফেকশনের সাইন কিছুই নাই, থাইরয়েডের প্রবলেম নাই, তার কোনো কোয়াগুলোপ্যাথি নাই, মানে রক্ত জমাট না বাঁধার সমস্যা, এই ধরনের কোনো প্রবলেম নাই, কিন্তু তারপরে ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে আমরা পরে দেখা যায় যে পেশেন্টগুলো গাইনোকোলজিস্টের কাছে আসে, তখন বলা হয় কিংবা মেডিসিন স্পেশালিস্টরা আমাদের কাছে রেফার করে। কেউ কেউ আছেন যে তারা সাময়িক রক্ত বন্ধ রাখার মেডিসিনটা প্রেসক্রাইব করে আমাদের কাছে পাঠান। তো আলটিমেটলি আমাদের কাছে আসার পর আমাদের ডায়াগনোসিস হয় ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এই টার্মটার অর্থই হচ্ছে কোনো কারণ ছাড়াই মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া। এটা হতে পারে মাসে মাসে, হতে পারে অনিয়মিতভাবে। কি কি সমস্যা হয় তাহলে? আপনি এর মধ্যেই বলে দিয়েছেন যে আসলে এক্সেসিভ ব্লিডিং এর কারণে পেশেন্ট অ্যানিমিক হবে, তো এছাড়া বা উইকনেস, তো মানে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে আসলে সে যায়, এগুলো সহ যা যা সমস্যা আছে? প্রথম মানসিক সমস্যা, মানে স্ট্রেসফুল কন্ডিশনের ভিতর দিয়ে পেশেন্ট যায়, যেটা তার এই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংটাকে আরো অ্যাগ্রিভেট করে। মানে আমরা ডেফিনিটিভ কারণ খুঁজে না পেলেও দেখা যায় যে পেশেন্টগুলোর সাথে স্ট্রেস কিংবা ইমোশনাল ফ্যাক্টর এই জিনিসগুলো কাজ করে। আর তাছাড়া দেখা যায় যে আমরা এই পেশেন্টদেরকে সাধারণত অ্যাডভাইস করি যে আপনি আপনার মেনস্ট্রুয়াল ক্যালেন্ডারটা মেনটেন করেন। এমনও আছে পেশেন্ট তার কাছে মনে হচ্ছে বেশি যায়, বাট আমাদের কাছে যখন আসে, আমরা যতক্ষণ আমাদের কাছে অ্যাডমিট থাকে আমরা অ্যাকচুয়ালি পাই না, তখন আমরা তাকে বলি আপনার মেনস্ট্রুয়াল ক্যালেন্ডারটা আপনি মেনটেন করেন, প্রতি মাসে কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে। এবং সেটা যখন আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা দেখে বুঝি যে না আসলেই তার আগে একরকম ছিল, এখন বেশি যাচ্ছে। এভাবে আমরা ডায়াগনোসিস করি, ইনভেস্টিগেশন করে তেমন কোনো ডেফিনিটিভ কিছু পাওয়া যায় না। যেহেতু আপনি বলছিলেন যে ডিসফাংশনাল, এজন্যই বলা হচ্ছে যে এবং এই কারণ ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এর জন্য আমরা ছোট্ট একটা ইনভেসিভ ইনভেস্টিগেশনে যাই, যেটা আমরা ডায়াগনস্টিক ডিএনসি বলি। এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং আমরা কালেকশন করি, সেটাতে হচ্ছে পেশেন্টকে সামান্য একটু অজ্ঞান করে ইউট্রাসের ভিতরের যে লেয়ারটা মাসিকের সময় ঝরে পড়ে সেই অংশটাকে আমরা চেঁচে নিয়ে আসি, এনে সেটাকে
হিস্টোপ্যাথোলজি করি, মানে মাইক্রোস্কোপের নিচে সরাসরি দেখা হয়, দেখা হয় যে এখানে এমন কোনো ডিজিজ আছে কিনা যেটা আলট্রাসাউন্ডে ধরা পড়ছে না, এটা একটা করতে পারি। আর মোস্ট অফ দ্য টাইম আমাদের ব্যাপারটা যেটা থাকে, আমরা পেশেন্টকে রিঅ্যাসুরেন্স করি যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা ঠিক হয়ে যাবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আমরা আমাদের মেডিসিন দিব, যদি মেডিসিনে কাজ না করে সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। আচ্ছা, তার মানে কি ধরনের আসলে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট প্রসিডিউর আপনারা জানেন? ট্রিটমেন্ট প্রসিডিউর এটা ডিপেন্ড করে পেশেন্ট কতটুকু এনিমিক তার উপরে। আচ্ছা, যদি একজন পেশেন্ট অনেক বেশি এনিমিক হয়, যেটা পালপিটেশন ধরে তার এই সমস্যা হচ্ছে, তার পালপিটেশন হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, সে কাজ করতে পারতেছে না, তাকে আমার তখন ভর্তি করে আমার প্রথম দায়িত্ব হচ্ছে তার এনিমিয়াটা কারেকশন করা, যে রক্তশূন্যতা তার বডিতে চলে আসছে সেটা কারেকশন করা, এবং তাকে ফার্দার যেন এরকম না হয় সেই ব্যবস্থাটা করা। তো ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এইটা রক্তশূন্যতাটা আমরা কারেকশনটা করি, এবং তারপর পেশেন্টকে আমরা মেডিকেল ম্যানেজমেন্টে যেতে চাই যদি তার ফ্যামিলি ইনকমপ্লিট থাকে, মানে যদি তার বাচ্চা নেওয়ার ডিজায়ার থাকে, তাহলে আমরা তাকে রক্তশূন্যতাটা কারেকশন করে আমরা তাকে অ্যাডভাইস করি যে ঠিক আছে, যদি মেডিকেল ম্যানেজমেন্ট নেন আপনি কনসিভ করেন, বেবি নেন। আর যদি তার ডিজায়ার না থাকে, তার মিন্স তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল প্রসিডিউরে যেতে পারি। আর সার্জিক্যাল প্রসিডিউরের আরেকটা ইন্ডিকেশন হচ্ছে পেশেন্ট যদি 6 মাস পর্যন্ত মেডিকেল ম্যানেজমেন্ট, যেটাকে আমরা মানে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দিয়ে করতে পারি, হরমোন দিয়ে করতে পারি, ইভেন কি ডানাজল নামে একটা নতুন ড্রাগ আছে সেটা দিয়ে করতে পারি। মেডিকেল ম্যানেজমেন্ট 6 মাস নেওয়ার পরেও যদি তার সিমটমগুলো পারসিস্ট করে যায়, মানে তার মেডিসিন দেওয়ার পরেও যদি তার ডিজিজটা পারসিস্ট করে যায়, সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের সার্জিক্যাল প্রসিডিউরে চলে যেতে হয়। সেটি ফ্যামিলি কমপ্লিট থাকুক বা না থাকুক, ফ্যামিলি কমপ্লিট থাকলে ভালো, কিন্তু লাইফ সেভিং পারপাসে তো আমাদের ফ্যামিলি ইনকমপ্লিট থাকলেও আমাদের পেশেন্টদেরকে অ্যাডভাইস করতে হয়। সেক্ষেত্রে সাধারণত লোকাল অ্যাবলেশন থেরাপিও দেওয়া যায়, যেমন লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এন্ডোমেট্রিয়ামটাকে আমরা ডিস্ট্রয় করে দিচ্ছি। কারণ কোনো কোনো পেশেন্টের ডিজায়ার থাকে এটি করছেন আপনারা, আমাদের দেশে হচ্ছে ইউটেরাস রাখবো, হ্যাঁ, এটা পেশেন্টের ডিজায়ারটা থাকে। তো এখন আমাদের দেশে মানুষ অনেক অ্যাডভান্স, এটা এমন না যে এটা লো সোশিও ইকোনমিক গ্রুপে বেশি হচ্ছে, এটা যে কোনো ক্লাসেই হতে পারে। এখন মানুষ সচেতন, এখন মানুষ চায় না যে আমার কোনো কারণ ছাড়া জরায়ু ফেলে দেই আমি, এটা কেউই চায় না। তো সেক্ষেত্রে আমরা লোকাল থেরাপিতেও যেতে পারি। আর যদি এমন হয় যে পুয়ার পেশেন্ট, লোকাল থেরাপিগুলো একটু এক্সপেন্সিভ, সেক্ষেত্রে ফ্যামিলি কমপ্লিট থাকলে আমরা চেষ্টা করি তাকে টোটাল হিস্টেরেক্টমিতে চলে যাওয়ার জন্য। কি ধরনের ঝুঁকি রয়েছে আসলে এটি যদি সঠিক সময়ে কারেকশন করা না হয়? কি কি ধরনের সমস্যা? কারেকশন না করা হলে তো অ্যাকচুয়ালি রক্ত যেতে থাকবে, আবারও রক্তশূন্যতা দেখা দিবে, রক্তশূন্যতার ঝুঁকি চলে আসবে, আবারও বুক ধরফর করবে, আবারও উইকনেস কাজ করবে, আবারও সে কাজ করতে পারবে না, আবারও সে আপনার কাছে আসবে, আপনি তাকে আবারও ভর্তি করবেন, এবং আলটিমেটলি আপনাকে একটা সময় হিস্টেরেক্টমিতে চলে যেতে হবে। আচ্ছা, এটা তার লাইফ সেভিং পারপাসে। আর এছাড়া যদি কোনো কারণে মানে এই চিকিৎসাটা ওভাবে, কারণ আমরা দেখা গেছে যে না জানার কারণে হয়তো সঠিক জায়গায় হয়তো সে যেতে পারছে না, তার আগেই হয়তো তার সিভিয়ার কোনো অ্যানিমিয়া হয়ে গেল, আর সেক্ষেত্রে তো মৃত্যুর ঝুঁকিও রয়েছে অবশ্যই, কারণ যেহেতু কারণ রক্তশূন্যতার কারণে যখন হার্ট ফেল হয়ে যাবে তখন তো পেশেন্ট আপনাকে সময় নাও দিতে পারে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, সো এটাকে পরামর্শ থাকবে আসলে আপনার, মানে এই জাতীয় সমস্যাগুলো যাতে আগেই আমরা ধরতে পারি, যারা মেয়েরা আছেন তারা আসলে বিষয়গুলো কিন্তু অনেকটা শেকি বা শাইনেস থেকে কিন্তু এখানে আসলে পরামর্শ এটাই যে শেকি কিংবা শাইনেস কিংবা লজ্জা পাওয়ার কিছু নাই। আমরা প্রতিটা মানুষ জানি মেয়েদের প্রতি মাসে মাসে মাসিক হয়, এটাই স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম, এটা বরঞ্চ না হওয়াটাই অস্বাভাবিক। বয়সের পরে এটা বন্ধ হয়ে যাবে সেটাও স্বাভাবিক, কিন্তু যে বয়সটাতে মাসিক হওয়ার কথা, মানে 15 থেকে 45 কিংবা 50, এই বয়সে যদি কারো অনিয়মিত মাসিক হয়, অথবা যদি তার অতিরিক্ত রক্তপাত হয়, কিংবা যদি এমন হয় যে তার ব্লিডিং হচ্ছে, অনেক বড় বড় চাকা যাচ্ছে, দলা দলা রক্ত যাচ্ছে, তাহলে অবশ্যই ঘরে বসে না থেকে ঘরের মানুষগুলোর সাথে ভালোভাবে বেঁচে থাকার জন্য তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এটাই পরামর্শ, এবং খুঁজে বের করা উচিত যে কি কারণে, এটা কি তার ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, নাকি তার জরায়ুতে কোনো টিউমার আছে, নাকি তার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে, এটা তার খুঁজে বের করতে হবে নিজে ভালো থাকার জন্য, পরিবারের সব মানুষদেরকে নিয়ে ভালো থাকার জন্য। চমৎকারভাবে বললেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভি পরিবারকে, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো কেটলবেলের
লাস্ট মুভমেন্ট, যে আমরা প্রোগ্রামগুলো দেখেছি, প্রোগ্রামের লাস্ট এক্সারসাইজ হচ্ছে এই এক্সারসাইজটা। তবে এখানে একটা এক্সারসাইজ না, এখানে 3টা এক্সারসাইজ, কিন্তু একটা এক্সারসাইজ বলছি এখানে 3টা মিলে হচ্ছে একটা এক্সারসাইজ। এই 3টা এক্সারসাইজ আমরা 2 মিনিট ধরে করবো। এখন আমরা দেখাবো যে কীভাবে এক্সারসাইজটা আমরা করছি। 3 এক্সারসাইজ কিন্তু 2 মিনিট ধরে আমরা করবো। এটা খেয়াল করে দেখবেন, এক্সারসাইজগুলো অত ইজি না, একটু কঠিন। তবে কয়েকদিন যদি আপনি করেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে বডিটা ওইভাবে রেসপন্ড করবে। এখন দেখেন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। আমাদের দেখাচ্ছে আজকে ওভাইস রেডি? ওকে, সে শুয়ে পড়বে। আমরা নর্মালি যে এক্সারসাইজটা করি পুল ওভার, এই পুল ওভার কিন্তু খুব কমন একটা এক্সারসাইজ, কিন্তু আমরা করি বেঞ্চে। কেটে সময় বেঞ্চে করবো না, আমরা করবো ফ্লোরে, পা ভাঙা থাকবে। ওকে, কিন্তু এই পুল ওভারের সময় এলবোটা স্ট্রেট থাকবে, ভাঙা থাকবে না। ওকে, রেডি, গো। ইয়েস, গো। পুল ওভার উঠছে এরকম। এইটা কন্টিনিউয়াস করতে থাকবো আমরা 30 সেকেন্ডস পর্যন্ত পুল ওভার করবো। করার পরে নন স্টপ, কোনো দেবো না, রেস্টটা দেবো না। এই অবস্থায় আমরা উঠে যাব, বুকে লাগে উঠে যাব। ওকে, হাফ উঠবো। ওকে, হাফ উঠে আমরা বাদিক ডাদিক করবো, যেটাকে আমরা বলি হচ্ছে রাশিয়ান টুইস্ট। ওকে, এই জিনিসটা আমরা করব 30 সেকেন্ডস। যার যতটুকু যে আছে বা ফ্লেক্সিবিলিটি আছে, সে ওইভাবে ঘুরবে। যে ফ্লেক্সিবল না, সে ঘুরবে, অল্প করে ঘুরবে। ওকে, 30 সেকেন্ড করার পরে শুয়ে পড়বে। ওকে, শুয়ে পড়ার পরে যে জিনিসটা করবে ক্রাঞ্চেস, কিন্তু ক্রাঞ্চের সময় যে জিনিসটা করবে উইথ দ্য হেল্প অফ দ্য আর্ম, সে কেটল বলটাকে সামনে এক্সটেন্ড করবে। ওকে, রেডি, গো। ইয়েস, গো এগেইন। ইয়েস, এক্সটেনশন, ওকে, কন্ট্রাকশন, এক্সটেনশন, কন্ট্রাকশন। ঠিক আছে, এতে যে জিনিসটা হচ্ছে ওটাকে হ্যান্ডেল করার জন্য তার অ্যাবসের ডেফিনেশনটা আরও ডাবলভাবে আসবে। ওকে, এটা করবে 30 সেকেন্ডস। 30 সেকেন্ড যখন হয়ে যাবে, দেন হোয়াট টু ডু, এরপরে যে জিনিসটা করবে, ওকে, লাই ডাউন, এগেন পুল ওভার, আবার পুল ওভার করবে 30 সেকেন্ডস। তার মানে 2 মিনিটস প্রোগ্রাম। ওকে, স্টপ। ওকে, এটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ। সব এক্সারসাইজটা করার পরে যখন 2 মিনিট এক্সারসাইজটা করবেন, দেন রেস্ট। একটা সেট করে করবেন প্রত্যেকটা প্রোগ্রাম, 2 মিনিট করে। মোটমাট যে ইগুলো আমরা দেখালাম, সিকোয়েন্সগুলো দেখালাম, এই সিকোয়েন্সে যদি আমরা এক্সারসাইজ করি 20 থেকে 25 মিনিটের একটা প্রোগ্রাম, এটাই যেটা করলে যেটা হবে, আপনার ম্যাচ ডেভেলপ হবে, স্ট্রেন্থ করবে, হয়ে যাবে, ডেভেলপ হবে। এবং অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা হবে, আপনার ফ্যাটটা বার্ন হবে উইদাউট ডুইং এনি কাইন্ড অফ ট্রেডমিল, স্কিপিং, সুইমিং, এনিথিং। কিন্তু এটা বেনিফিটটা হচ্ছে আপনার মাসল মরবে না। কিন্তু অন্য যে যে জিনিসটা হয়, আপনার মাসলগুলো ড্যামেজ হয়ে যায়, মাসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এক্সারসাইজের মাধ্যমে যেটা হবে, আপনার মাসলও থাকবে ইনট্যাক্ট, অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্যাটটাও বার্ন হয়ে যাবে। দর্শক, মধু এর রয়েছে নানা ধরনের পুষ্টি গুণাগুণ, কিন্তু কতটুকু পরিমাণে আছে তা সবাই কি আমরা জানি? চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। প্রিয় দর্শক, প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে পরিচিত মধু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমরা সকলেই কিন্তু এখন সাদা চিনি বা চিনিকে অ্যাভয়েড করতে বলি। সুতরাং এই চিনির বিকল্প হিসেবে মধুর কিন্তু কোনো জুড়ি নেই। এটাকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এই জন্য, কারণ মধু খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। মধুর রয়েছে অনেক গুণ, বিশেষ করে মধুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে। ফলে আপনার শরীর অনেক রোগ থেকেই কিন্তু প্রতিরোধের মতো ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়। মধুর যে গুণ রয়েছে তা অনেকেই বলে যে এটা ওষুধের মতো আমাদের শরীরে কাজ করে। বিশেষ করে ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং, তাদের সকালে যদি দুধের সাথে একটু মধু দিয়ে দেওয়া যায় বা তাদের খাবারে মধু অ্যাড করা যায়, তাহলে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ এনার্জেটিক থাকে এবং তাদের পড়াশোনার যে মনোযোগ সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যারা ওজন কমাতে চান তারা যদি প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু ও লেবু মিক্স করে খান, তাহলে সহসাই কিন্তু আপনার মেটাবলিজম বা বিপাককে বাড়িয়ে ওজন কমাতে সক্ষম হবে। চিনির বিকল্প হিসেবে এই মধুর জুড়ি এই জন্যই নেই যে মধুর গ্লাইসেমিক ইনডেক্স অনেক চিনির থেকে অনেক কম, যা শরীরে চিনির তুলনায় একটু ধীরে সুগার লেভেলকে বাড়ায়। সুতরাং যারা চান যাদের ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, তাদের জন্য কিন্তু এখন থেকেই চিনির পরিবর্তে মধু খাওয়া অবশ্যই উচিত। দর্শক, মধুতে এনার্জি ছাড়াও আরও বেশ কিছু পুষ্টি উপাদান চলে আসে। দেখা গেছে 100 গ্রাম মধুতে সাধারণত 304 কিলো ক্যালোরি পাওয়া যায়। এছাড়া সামান্য পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এই মধু থেকে পাওয়া যায়। তাই যারা এক্সারসাইজ করেন তাদের জন্য কিন্তু মাসেল গ্রোথের জন্য মধু অনেক বেশি উপকারী।
বিশেষ করে মধুর আরেকটি গুণ হচ্ছে আমাদের শরীরে ঠান্ডা কাশিকে প্রতিরোধ করতে মধু সাহায্য করে। আপনারা যদি প্রতিদিন চায়ের সাথে চিনির পরিবর্তে লেবু চায়ের সাথে একটু করে মধু খান, তাহলে গরম বা ঠান্ডার যে প্রভাবে ঠান্ডা কাশি লাগে সেটা কিন্তু সহসাই প্রতিরোধ করা সম্ভব। পৃথিবীতে মধু বিভিন্ন ফর্মে পাওয়া যায়। দেখা গেছে ক্রিমি মধু আছে, ড্রাই মধু আছে, পাস্তুরাইজড মধু আছে এবং অনেক সময় র মধুও কিন্তু পৃথিবীর অনেক যে জায়গাতে পাওয়া যায়। পাস্তুরাইজড মধু আমাদের দেশে অনেক দিন সংরক্ষণ করা সম্ভব এবং তাতে জীবাণু সাধারণত মুক্ত থাকে। তবে অবশ্যই ছোট বাচ্চারা অনেকেই দেখা যায় জন্মের পর তাদেরকে মধু খেতে দেওয়া হয়, এটা কোনোভাবেই করা যাবে না। যদিও মধুর অনেক গুণ এবং মধু অনেক স্বাস্থ্যকর, কিন্তু 1 বছরের নিচের বাচ্চাকে কখনোই আপনি খাবারে মধু সংযোজন করবেন না। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট ছাড়া মোটামুটি সব মানুষরাই যারা শারীরিকভাবে সুস্থ বা যাদের যে কোনো হেলথের প্রবলেম আছে তারা কিন্তু সারাদিনে 1 থেকে 2 চা চামচ মধু খেতে পারবেন। শুধু ডায়াবেটিক রোগীদেরকে এই জন্য মানা করা হয় যেহেতু তাদের ব্লাডে ইনসুলিনের অ্যাক্টিভিটিস কম এবং তারা হয়তো মধু খাওয়ার পর সেই সুগারটাকে কন্ট্রোল করতে পারবে না। এছাড়া ক্যান্সারের পেশেন্টদেরকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফ্রুট জুসের সাথে যখন তাদের অনেক এনার্জির দরকার হয় তখন মধুকে ব্যবহার করা হয়। এছাড়া যেসব পেশেন্টদের অনেক বেশি ক্যালোরির দরকার, যেমন প্রেগনেন্ট মায়েদের অনেক বেশি ক্যালোরির দরকার, বাচ্চাদের অনেক ইনস্ট্যান্ট এনার্জির দরকার, তাদের জন্য কিন্তু মধুর কোনো জুড়ি নেই। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ঘরে রাখা ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। তা না হলে অসাবধানতাবশত শিশু বেশি পরিমাণ ঔষধ খেয়ে ফেললে তার কিডনি, লিভার সহ বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: শীতের পরিবেশে কত নতুন কিছু রোগ হয় এবং পুরাতন রোগগুলোর তীব্রতা বেড়ে যায় কখনো কখনো। নতুন রোগের ভিতরে সবচেয়ে কমন যেটা হচ্ছে কমন কোল্ড, সর্দি লাগা, সাধারণ সর্দি লাগা, এবং ফ্লু যেটা আমরা বলি, যে নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, এটা গা গরম লাগা, কখনো গলা ব্যথা করা, এবং এটা কিন্তু ভাইরাল ইনফেকশন, ফ্লু ইনফ্লুয়েঞ্জা, এবং এটা চিকিৎসা না দিলেও চলে যাবে, 5-7 দিন পরে চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের ফুসফুসের সমস্যা থাকে, দুর্বল থাকে, কোনো রোগ থাকে, তাদেরকে এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন করতে পারে, তখন নিউমোনিয়া হতে পারে। এটা একটা জিনিস। তো এটা কমন কোল্ড যেটা হয়, এটার সাথে ফুসফুসের রোগও জড়িত। তো এটা আমরা সাধারণত এটার প্রিভেনশনের জন্য আমরা যেটা করতে পারি, কতগুলা যেমন আপনার যদি কারো ফ্লু হয় তাহলে এটা তো সিক্রেশন আরেকজনের চলে যেতে পারে। তো সেটার জন্য তাকে একটা পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। যেমন নাক দিয়ে কারো যদি কাশি হয়েছে, নাক দিয়ে পানি পড়ছে, রুমাল দিয়ে ইউজ করবো, টিস্যু পেপারে ডিসকার্ড করে দিতে হবে। এটা দিয়ে না ধুয়ে কারোটা হ্যান্ডশেক করা যাবে না। এবং আরেকটা জিনিস যেটা এটা করা উচিত না, যেমন আমার ফ্লু হলো, আমি নাক দিয়ে পানি পড়তেছে, আমি হাত করলাম, আমি একটা দরজার হ্যান্ডেল ধরলাম, ওটা আরেকজনে ধরলে কিন্তু তারও হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।